দেখো আজকে কি করাবো, দেখো আগে বিজয়নগর সাম্রাজ্য করেছিলাম আগের দিন, আজ বাহমনি সাম্রাজ্য করাবো। বাহমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য বলার সময়তে আমি বাহমনি সাম্রাজ্য সম্পর্কে একটু বলেছিলাম যে বিজয়নগর সাম্রাজ্য যখন গড়ে উঠছিল তার পাশাপাশি আরেকটা সাম্রাজ্য গড়ে উঠছিল, সেটা হচ্ছে বাহমানি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য আমি কোথায় বলেছিলাম, আমি যদি দক্ষিণ ভারতের ম্যাপটা মোটামুটি ড্র করি তাহলে বলতে পারি বিজয়নগর সাম্রাজ্য এরকম গড়ে উঠছিল, এটাকে বিজয়নগর সাম্রাজ্য। এবং এর উপর দিয়ে কি গড়ে উঠছিল, এর উপর দিয়ে একটা রাজ্য গড়ে উঠছিল, সেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। এটাকে আমরা কি বলবো, বাহমনি সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্য ম্যাপে মোটামুটি ইন্ডিকেট করা গেছে, আমি বুঝলাম কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর দক্ষিণ প্রান্তকে আমরা যদি মোটামুটি বলতে পারি কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী যদি বলি যে কৃষ্ণা নদীর দক্ষিণ দিক, কৃষ্ণা নদীর দক্ষিণ দিকে কি তৈরি হচ্ছিল, বিজয়নগর সাম্রাজ্য তৈরি হচ্ছিল, এবং উত্তর দিকে কি তৈরি হচ্ছিল, বাহমনি সাম্রাজ্য গড়ে উঠছিল। এবং এর মধ্যে কি ছিল, তুঙ্গাভদ্রা নদী, কৃষ্ণার উপনদী, এবং ছিল কি রায়চুর দোয়াব। তাহলে বাহমনি সাম্রাজ্য যদি মোটামুটি ভাবে বলি যে ম্যাপে যেটা ইন্ডিকেট করেছি সেরকম জায়গায় বলতে পারি আমার বাহমনি সাম্রাজ্য গড়ে উঠছিল কর্ণাটকের দক্ষিণ দিক থেকে। কর্ণাটকের দক্ষিণ দিকে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, আর কর্ণাটকের উপর দিক থেকে কি হয়েছিল, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্য যেমন বলেছিলাম একটা হিন্দু সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য 200 বছরে 250 বছরে একটা বড় হিন্দু সাম্রাজ্য আমরা বলে থাকি। সেরকম হিন্দু সাম্রাজ্যের পাশাপাশি বিজয়নগরের উপরে কি গড়ে উঠছিল, মুসলিম সাম্রাজ্য গড়ে উঠছিল। উপরে যখন সুলতানি বংশ শাসন চলছে, যখন মোহাম্মদ বিন তুগলকের শাসন চলছে, তখন সেই সময় দক্ষিণ ভারতে বলেছিলাম হিন্দু রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য উত্থান হচ্ছে, এবং তার উত্তরে বিজয়নগর সাম্রাজ্যের উত্তরে কোন সাম্রাজ্য গড়ে উঠছে, বাহমনি সাম্রাজ্য গড়ে উঠছে, এটা মুসলিম সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্যের উত্থানের পিছনে কারণ কি ছিল, যদি বলি বাহমনি সাম্রাজ্য উত্থানের পিছনে কারণ, সেই সময় কি ছিল, মোহাম্মদ বিন তুগলক তার আমলে যে আমির উমরাওগণ ছিল তাদেরকে সেরকম ভাবে কি করতো না, ভ্যালু দিত না বা পাত্তা দিত না। এবং আমির উমরাওগণ যখন দেবগিরি বা দৌলতাবাদ, আমি দেবগিরি বা দৌলতাবাদকে যদি ইন্ডিকেট করি, দেবগিরি বা দৌলতাবাদ, তাহলে দেবগিরি বা দৌলতাবাদে সেই সময় কি বিদ্রোহের সূচনা হয়। এবং আমির উমরাওগণ যারা মোহাম্মদ বিন তুগলকের বিরোধিতা ছিল, তাদের মধ্যে থেকে একজন নেতা উপরে উঠে আসে, এবং যার নাম বলা হয় জাফর খান বা হাসান গঙ্গু। এই পরবর্তীকালে কি করে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে, আলাউদ্দিন বাহমন শাহ উপাধি লাভ করে বা নাম ধারণ করে। তাহলে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করে বা প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি সেটা একটু বললাম। মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে প্রবলেমের জন্য কি হচ্ছিল, দৌলতাবাদকে ঘিরে মুসলিম সাম্রাজ্যের উত্থান হচ্ছিল। সেই মুসলিম সাম্রাজ্যের নিজস্ব যে সমস্ত আমির উমরাওগণ তার বিরোধিতা করছিল, তারা নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলতে চাইছিল, এবং তাদের নেতা হিসেবে কাকে রেখেছিল, জাফর খান বা হাসান গঙ্গুকে। তাহলে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, জাফর খান বা হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে, 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমন শাহ উপাধি ধারণ করে, কি করে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এবং আলাউদ্দিন বাহমন শাহ 1347 থেকে 1358 পর্যন্ত সিংহাসনে আরোহণ করে। বাহমনি সাম্রাজ্যের টোটাল আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে 175 বছরের রাজত্ব ছিল, 1347 থেকে 1527 পর্যন্ত। তারপর কি হয়, বাহমনি সাম্রাজ্য 5টা ভাগে বিভক্ত হয়ে যায়, এবং আস্তে 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 সেগুলো মোগলদের দখলে চলে যায়, এবং বাহমনি সাম্রাজ্য পুরোপুরি ভাবে বিনষ্ট হয়ে যায় বা স্মৃতিচিহ্ন শেষ হয়ে যায়। তাহলে বাহমনি সাম্রাজ্য 175 বছরের মোটামুটি ভাবে বলতে পারি, এবং এর 18টি শাসক আছে।
18টি শাসক বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 18টি শাসক। প্রথম কে আছে প্রতিষ্ঠাতাকে? জাফর খান বা হাসান গঙ্গু, যার প্রকৃত নাম ছিল। পরবর্তীকালে আলাউদ্দিন বাহমান শাহ নামে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এবং এর রাজধানী গুলবর্গাকে স্থাপন করে। রাজধানী গুলবর্গাতে স্থাপন করে। গুলবর্গাতে স্থাপন করে। গুলবর্গাতে। গুলবর্গা বর্তমানকালে কর্ণাটকে অবস্থিত। কর্ণাটককে যদি উত্তর দক্ষিণে ভাগ করি তাহলে কর্ণাটকের উপর দিকের প্রান্তকে আমি বলতে পারি যে গুলবর্গা অবস্থিত এবং সেই গুলবর্গায় তার রাজধানীকে স্থাপন করে আলাউদ্দিন হোসেন শাহ। নিচের দিকে কি ছিল? বাহমানি সাম্রাজ্যের হাম্পি, তাই না, বা বিজয়নগর সাম্রাজ্যের। তাহলে বিজয়নগর সাম্রাজ্য আর বাহমানি সাম্রাজ্যের মধ্যে আমি আগের দিনও বলেছিলাম যে কনফ্লিক্ট বা মেন যে সমস্যা সেটা হচ্ছে দোয়াব অঞ্চল নিয়ে। কোন দোয়াব? রায়চুর দোয়াব নিয়ে। এবং রায়চৌর দোয়ার নিয়ে বাহমানি সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্যের কনফ্লিক্ট অলওয়েজ চলবে। যতদিন পর্যন্ত না বাহমানি সাম্রাজ্যের পতন হবে ততদিন পর্যন্ত বাহমানি সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্যের কনফ্লিক্টের মেন জায়গা হচ্ছে রায়চৌর দোয়াব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করে রায়চৌর দোয়াব কোন দুটো নদীর মধ্যে অবস্থিত, তো আমরা কি বলি? কৃষ্ণা আর তুঙ্গভদ্রার আগেই জেনে আসছি। তাহলে 18টা শাসক, 175 বছরের রাজত্ব। তাহলে 18টা শাসকের মধ্যে আমরা কিছু কিছু শাসকের উল্লেখযোগ্য ভাবে মানে বলবো। এখানে সব শাসক আমাদের অত উল্লেখযোগ্য নয়, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো সম্পর্কেই একটু বলবো। যেমন প্রথমে আলাউদ্দিন বাহমান শাহ তার রাজধানী কোথায় স্থাপন করে? গুলবর্গাতে স্থাপন করে এবং তার রাজ্যকে 4টি অঞ্চলে বিভক্ত করে। তার রাজ্যকে 4টি অঞ্চলে বিভক্ত করে। 4টি অঞ্চল বা 4টি প্রদেশ বা তরফ। প্রদেশকে কি বলা হতো? তরফ। তরফে বিভক্ত করা হয়েছিল। কি কি? যদি কি কি বলি তাহলে এক হচ্ছে গুলবর্গা, তার রাজধানী স্থাপন করেছে। আমি যদি কৃষ্ণা নদীকে এটা ফলো করে দিই তাহলে আমি বলতে একটা গুলবর্গা, কর্ণাটকের উত্তর দিকে কে? গুলবর্গা। গুলবর্গা 1 নম্বর। 2 নম্বর কি? দৌলতাবাদ। দৌলতাবাদ আমরা আগেই নাম শুনেছি কি? দেবগিরি বা দৌলতাবাদ। 2 যদি বলি দৌলতাবাদ বা দেবগিরি, দৌলতাবাদ। 3 নম্বর কি বলতে পারি? বিদার আর বেদার। তাহলে গুলবর্গার উপরেই ছিল কে? বিদার। আর বিদারের একটু উপর দিকে একবার আউটমোস্ট সাইডে কে ছিল? বেদার। তাহলে 4টে আমি ইন্ডিকেট করেছি মোটামুটি ভাবে। এই 4টে আমি কি অঞ্চল বলতে পারি? বাহমানি সাম্রাজ্যের 4টি প্রদেশে ভাগ করেছিল কে? আলাউদ্দিন বাহমান শাহ। এবং তার রাজত্বকালে যথেষ্ট সে সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করেছে। তাহলে কি কি বললাম? গুলবর্গা, দৌলতাবাদ, বিদার আর হচ্ছে 4 নম্বর বেদার। বেদার। আলাউদ্দিন বাহমান শাহর মৃত্যুর পর তার পুত্র কে আছে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ 1। তাহলে আলাউদ্দিন বাহমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মৃত্যু হচ্ছে কে আসছে? পুত্র মোহাম্মদ শাহ 1। মোহাম্মদ শাহ 1। 1358 থেকে 1375 পর্যন্ত কি করে? সিংহাসনে বিরাজমান থাকে। 1378 থেকে 1375। এই 1358 থেকে 1375 খ্রিস্টাব্দ পর্যন্ত সেরকম ভাবে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। কিন্তু কি ছিল? এই যে রায়চুর দোয়ার, বারবার আমি বলছি, বাহমানি সাম্রাজ্যের যে কনফ্লিক্টের মেন জায়গা বিজয়নগর সাম্রাজ্যের, সেটা নিয়ে ব্যস্ত ছিল। বিজয়নগরের সঙ্গে তার রাজত্বকালের ম্যাক্সিমাম টাইম যুদ্ধে বা সংঘর্ষে লিপ্ত ছিল। তাহলে মোহাম্মদ শাহ বলতে পারি সব থেকে বেশি সময় ধরে বিজয়নগর সাম্রাজ্যের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। সব থেকে বেশি সময় ধরে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল।
মোহাম্মদ শাহ সম্পর্কে এটুকুনি, বেশি কিছু ডিটেলস নেই, যে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল এবং জিজ্ঞেস করতে পারে কোন দোয়াব অঞ্চল নিয়ে, তো বারবার বলে আসছে লেখার দরকার নেই, রায়চক দোয়ার নিয়ে ওদের প্রবলেম ছিল বা কনফ্লিক্ট ছিল। সেকেন্ড কে আছে? সেকেন্ড আছে আলাউদ্দিন হুসেন শাহ, আলাউদ্দিন বাহমন শাহ, সরি হুসেন শাহ বলছে, আলাউদ্দিন বাহমন শাহের পর তার পুত্র মোহাম্মদ শাহ, মোহাম্মদ শাহের পর আছে মোহাম্মদ শাহ টু, মোহাম্মদ শাহ টু, মোহাম্মদ শাহ টু, মোহাম্মদ শাহ টু 1378 থেকে 1397 পর্যন্ত কি করে সিংহাসনে বিরাজমান থাকে এবং এ ছিল খুবই কি শান্ত প্রকৃতির, কি ছিল? শান্ত প্রকৃতির ছিল। এর সময় কোনো যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে দেখা যায়নি। একমাত্র যদি বলি মোটামুটি ভাবে যে বাহমানি সাম্রাজ্যের একমাত্র শাসক মোহাম্মদ শাহ টু, যার সময় বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে কোনো কনফ্লিক্ট বাহমানি সাম্রাজ্যের ছিল না, শান্ত প্রকৃতির ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান, শিশু শিক্ষা নিকেতন, শিশু শিক্ষা নিকেতন এবং অনেক পাবলিক স্কুল প্রতিষ্ঠা করে, পাবলিক স্কুল প্রতিষ্ঠা করে, পাবলিক স্কুল প্রতিষ্ঠা। মোহাম্মদ শাহ টু এর পর কে আছে? ফিরোজ শাহ। মোহাম্মদ শাহর পর আছে ফিরোজ শাহ। ফিরোজ শাহ, ফিরোজ শাহ 1397 আসে এবং 1422 পর্যন্ত, 1397 আসে এবং 1422 পর্যন্ত কি করে সিংহাসনে বিরাজমান থাকে এবং এর সময় জ্যোতির্বিদ্যায়, জ্যোতির্বিদ্যার উল্লেখযোগ্য বিস্তার ঘটে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বাহমানি সাম্রাজ্যে যে উল্লেখযোগ্য বা গোল্ডেন এজও বলা হয়, যে জ্যোতির্বিদ্যার গোল্ডেন এজ বলা হয় কার সময়? ফিরোজ শাহর সময় বলা হয়। এবং ফিরোজ শাহ দৌলতাবাদে মান মন্দির প্রতিষ্ঠা করে, মান মন্দির প্রতিষ্ঠা করে ফিরোজ শাহ। এবং ফিরোজ শাহ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দৌলতাবাদে মান মন্দির প্রতিষ্ঠা করে এবং এর সঙ্গে আরো তিনি কি ছিলেন? তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে উঠেছিলেন, বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে উঠেছিলেন এবং ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা করে, শহরের প্রতিষ্ঠা করে। কিন্তু ফিরোজাবাদ শহর আমরা আরেকবার পড়ে এসেছি কোথায়? তুগলক বংশের সময়, যে ফিরোজ শাহ ফিরোজাবাদের শহরের প্রতিষ্ঠা করে। কিন্তু এই ফিরোজাবাদ দক্ষিণ ভারতের ফিরোজাবাদ এবং ফিরোজাবাদ শহর প্রতিষ্ঠা করে কোন নদীর তীরে? ভীমা নদীর তীরে। কৃষ্ণার উপনদী কি একটা? ভীমা। এই ভীমার তীরে তৈরি করে কি? ফিরোজাবাদ শহর। তাহলে ফিরোজ শাহ 1397 থেকে 1422 জ্যোতির্বিদ্যায় মানে বাহমানি সাম্রাজ্য উল্লেখযোগ্য স্থান অধিকার করেছিল এবং দৌলতাবাদে কি করেছিল? মান মন্দির প্রতিষ্ঠা করেছিল জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে। ফিরোজাবাদ শহরে প্রতিষ্ঠা করে কোন নদীর তীরে? ভীমা নদীর তীরে প্রতিষ্ঠা করে। তারপর যদি আসি উল্লেখযোগ্য শাসক সম্বন্ধে, তাহলে কে আছে? আহমদ শাহ। আহমদ শাহ, আহমদ শাহ 1422 থেকে 1425 পর্যন্ত কি করে? সিংহাসনে বিরাজমান থাকে কে? আহমদ শাহ। আহমদ শাহ নিজেকে কি বলে পরিচিত দিয়েছিল? আহমদ শাহ বলি বলে। আহমদ শাহ বলি।
আহমেদ শাহ বলি বলে নিজেকে পরিচিতি দিত বা উপাধি নিয়েছিল কি আহমদ শাহ বলি। এর সময় কি হয়েছিল, আমি রাজধানী কোথায় বলেছিলাম, রাজধানী আমি বলেছিলাম গুলবর্গা। রাজধানী কোথায় স্থানান্তরিত হয়, বিদারে স্থানান্তরিত হয়। রাজধানী বিদারে স্থানান্তরিত হয়, বিদারে স্থানান্তরিত হয় রাজধানী। এর সময়তেই খোরাসান থেকে একজন কবি হাজারি এর রাজসভায় আছে। খোরাসান থেকে কবি, খোরাসান কবি হাজারি এর রাজসভায় আছে। খোরাসান থেকে কবি এর রাজসভায় আছে। এরপর আমাদের উল্লেখযোগ্য হিসেবে কে আছে, উল্লেখযোগ্য হিসেবে আমরা বলতে পারি যে হুমায়ুন শাহ। ছোট কিন্তু হুমায়ুন শাহ কি, হুমায়ুন শাহকে জালিম বলা হতো, জালিম। হুমায়ুন শাহ, হুমায়ুন শাহ কত খ্রিস্টাব্দে আছে, হুমায়ুন শাহ 1456-তে আসে এবং 1461 পর্যন্ত রাজত্ব করে বাহমানি সাম্রাজ্যে। এবং এ ছিল খুবই অযোগ্য বা কুশাসক। কি ছিল, অযোগ্য এবং কুশাসক, এবং খুবই অত্যাচারী ছিল, জনগণের প্রতি খুবই অত্যাচার করত। এলে জনগণ একে কি নামে পরিচিত করেছিল, জালিম নামে, জালিম। তাহলে জালিম নামে কে পরিচিত ছিল, জালিম নামে পরিচিত ছিল বাহমানি সাম্রাজ্যের হুমায়ুন শাহ। বাহমানি সাম্রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদারেকে স্থানান্তরিত করেছিল আহমেদ শাহ। খোরাসান কবি হাজারি কার রাজসভায় এসেছিল, আহমেদ শাহ। এরপর নেক্সট যে ইম্পর্টেন্ট আমাদের শাসক আছে সে হচ্ছে আহমেদ শাহ III। আহমেদ শাহ বা তৃতীয় আহমেদ শাহ, মোহাম্মদ শাহ বলা হয়, আহমেদ শাহ না মোহাম্মদ শাহ, মোহাম্মদ শাহ, তৃতীয় মোহাম্মদ শাহ বা মোহাম্মদ শাহ III, মোহাম্মদ শাহ III বা তৃতীয় মোহাম্মদ শাহ। তৃতীয় মোহাম্মদ শাহের সময় একজন উজিরকে সে নিয়োগ করেছিল, একজন উজিরকে নিয়োগ করেছিল কে, মোহাম্মদ শাহ তৃতীয়। সেই উজিরের নাম কি, সেই উজির হচ্ছে মাহমুদ গাওয়ান। মাহমুদ গাওয়ানের নাম আমরা সবাই মোটামুটি শুনেছি, যে মাহমুদ গাওয়ান, মাহমুদ গাওয়ান। এই মাহমুদ গাওয়ানি পরবর্তীকালে বাহমানি সাম্রাজ্যের দায়িত্ব বা সর্বেসর্বা হয়ে ওঠে। রাজা মোহাম্মদ শাহ III কিন্তু সর্বেসর্বা হয়ে থেকে তার যে উজির মোহাম্মদ শাহ III যাকে উজির হিসাবে নিয়োগ করেছিল, সেই মাহমুদ গাওয়ানি কি করে, বাহমানি সাম্রাজ্যের সর্বসর্বা হয়ে ওঠে। এবং বাহমানি সাম্রাজ্যের প্রসার সব থেকে বেশি ঘটায় কে, এই মোহাম্মদ শাহ III সময়তেই ঘটে। কে ঘটায়, মাহমুদ গাওয়ান। উড়িষ্যা, গোয়া, উড়িষ্যা, গোয়া, কাঞ্চি, বিজয়নগর সাম্রাজ্যের কাঞ্চিও কি করে, দখল করে এর সময়। এবং কাঞ্চি থেকে প্রচুর পরিমাণে ধনরত্ন লুট করে কি করে নিয়ে চলে যায়। তাহলে এর সময় সাম্রাজ্য বিস্তার সব থেকে বেশি হয়েছিল কার বলবনে, মাহমুদ গাওয়ানের বলবনে। তাহলে মাহমুদ গাওয়ান কার উজির ছিল, মোহাম্মদ শাহ IIIর উজির ছিল। এবং এর সময় একজন রাশিয়ার পর্যটক নিকিতেন, রাশিয়ার পর্যটক নিকিতেন এর রাজসভায় আসে বা বিদারে আসে, বিদার ভ্রমণ করতে আসে। এবং বিদার সম্পর্কে অনেক উল্লেখযোগ্য বা সেই সময় বিদারের যে পরিস্থিতি বা বিদারে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা সম্পর্কে কার বই থেকে আমরা জানতে পারি বা কার লেখনী থেকে জানতে পারি, সেটা হচ্ছে আমাদের রাশিয়ার পর্যটক নিকিতন তার যে লিখে গেছিল সেখান থেকে আমরা জানতে পারি। তাই রাশিয়ার পর্যটক নিকিতন এসেছিল বিদারে, বা তার সময় মোহাম্মদ শাহ IIIর সময়, বা বলতে পারি তার উজির মাহমুদ গাওয়ানের
সময়। তাহলে মোহাম্মদ শাহ থ্রি হচ্ছে বাহমানি সাম্রাজ্যের শেষ বলতে পারি, বা মোটামুটি ভাবে বলতে পারি যে সুযোগ্য শাসক হিসাবে মোটামুটি ভাবে শেষ। এরপর সেরকম উল্লেখযোগ্য কেউ শাসক আসেনি। এবং মোহাম্মদ শাহ থ্রি 1463 থেকে 1482 পর্যন্ত তার রাজত্ব চালিয়ে যায়। 1462 থেকে 1483 পর্যন্ত মোটামুটি ভাবে তার রাজত্ব চালিয়ে যায় কোথায়? বাহমানি সাম্রাজ্যের উপর। এবং বাহমানি সাম্রাজ্যকে আরো ভালোভাবে শাসন ব্যবস্থা করার জন্য মাহমুদ গামান কি করেছিল? 8টি প্রদেশে ভাগ করেছিল বা 8টি তরফে ভাগ করেছিল। তার রাজ্যকে 8টি প্রদেশ বা তরফে ভাগ করেছিল এবং বাহমানি সাম্রাজ্যের শেষ শাসক আছে কে? কলিমুল্লাহ। কলিমুল্লাহ সেরকম উল্লেখযোগ্য সেরকম কিছু নয়। আমরা শুধু এটুকুনি মনে রাখবো যে বাহমানি সাম্রাজ্যের শেষ শাসক বা শেষ প্রতিষ্ঠিত শাসক বাহমানি সাম্রাজ্যের শেষ শাসক কে আছে? কলিমুল্লাহ। 1524 থেকে 1527 পর্যন্ত কি করে? বাহমানি সাম্রাজ্যের উপর রাজত্ব করে। এবং এরপরই কি হয়? বাহমানি সাম্রাজ্য বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, 5টা প্রদেশে ভাগ হয়ে যায়, নিজস্ব এলাকায় নিজস্ব রাজত্ব স্থাপন করতে থাকে। এবং বাহমানি সাম্রাজ্য 5টা ভাগে ভাগ হয়ে যায়। এবং সেই 5টা ভাগ সম্পর্কে আমরা একটু জানবো, যেগুলি পরবর্তীকালে আরো ডিটেলস আমাদের পড়তে হবে। নাম শুনেছো? কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ কি? হায়দ্রাবাদের চারমিনার। কোন বংশের? কুতুব শাহী বংশের। তাহলে এই যে 5টা ভাগে ভাগ হয়েছিল, সেই 5টা ভাগ সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। এবং কলিমুল্লাহকেই আমরা বাহমানি সাম্রাজ্যের শেষ শাসক ধরি। এবং এরপরই কি হয়েছিল? দক্ষিণ ভারতে বাহমানি সাম্রাজ্য মোটামুটি 5টা ভাগে বা 5টা ভাগে বলি আমরা ভাগ হয়ে যায়। যদি ম্যাপের সাহায্যে একটু বুঝি যে কি কি ভাগে ভাগ হয়েছিল, একটু বড় করে রাখি দক্ষিণ ভারতটা। যদি আমরা দক্ষিণ ভারত বলি, তাহলে বাহমানি বিজয়নগর সাম্রাজ্য আমরা এরকম বলতে পারি। বিজয়নগর সাম্রাজ্য। এবং বিজয়নগর সাম্রাজ্যের উপরই কে গড়ে উঠছিল? বাহমানি সাম্রাজ্য গড়ে উঠছিল। বাহমানি সাম্রাজ্যের 5টা অঞ্চল ভাগ হচ্ছিল, 5টা প্রদেশে বা 5টা ইয়েতে ভাগ হয়ে যায়। কি কি ভাগে ভাগ হয়? এক হচ্ছে গোলকুন্ডা। সেকেন্ড যদি বলি বিজাপুর। বেরারকে নিয়ে আগে, বেরারকে প্রথম ভাগ হয়েছিল কে? বেরার। বেরারের পর কে আছে? বেরার পর ছোট করে কে আছে? বিদার। বেরারের পর আছে বিদার। বিদারের পর কে আছে? আহমেদনগর। আর তো ম্যাপটা এদিকে আসতো, একটু বড় হতো এটা, মোটামুটি রাফলি বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে বিদার, ঠিক আছে। এটা কোনটা আমাদের আসবে? এটা আমাদের আসবে বিজাপুর। আর এটা কি আসবে আমাদের? আহমেদনগর। এই 5টা ভাগে ভাগ হয় কে? বাহমানি সাম্রাজ্য, আহমেদনগর। তাহলে সর্বপ্রথম বাহমানি সাম্রাজ্যের থেকে ভাগ হয়ে যায় কে? সর্বপ্রথম বাহমানি সাম্রাজ্য থেকে ভাগ হয়ে বেরিয়ে যায় আমাদের বিদার বা বেরার। বাহমানি সাম্রাজ্য থেকে ভাগ হয়ে বেরিয়ে যায় বেরার। তাহলে বেরার, এই বেরারে তখন রাজত্ব করছিল কোন বংশ? তাহলে বেরারে রাজত্ব করছিল কে সেই সময়? ইমাদ শাহী বংশ। কোন বংশ? ইমাদ শাহী বংশ।
এই ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল ইমাদ শাহ, ফতেউল্লাহ ইমাদ শাহ, ফতেউল্লাহ ইমাদ শাহ। তাহলে কিভাবে মনে রাখবো? প্রথমে আলাদা হয়েছিল কে? বেরার। বেরারের কোন বংশ? ইমাদ শাহী বংশ। ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইমাদ শাহ। ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? ইমাদ শাহ, ফতেউল্লাহ ইমাদ শাহ, বা এটুকুনি মনে রাখলে হবে ইমাদ শাহ হচ্ছে প্রতিষ্ঠাতা। এবং পরবর্তীকালে বেরার কি হয়? বেরারও দখল হয়। যখন বলবো আমরা যে আহমেদনগর, আহমেদনগর কি করেছিল? আমি কোন কথা, কার কথা বলছি? বেরারের কথা বলছি। সব থেকে বাইরে কে আছে? বেরার। তাহলে বেরারের ইমাদ শাহী বংশের প্রতিষ্ঠাতা করলো কে? ফতেউল্লাহ ইমাদ শাহ বা ইমাদ শাহ বলতে পারি। এবং পরবর্তীকালে আহমেদনগর কি করে? এক্সপিডিশন করে, এর উপর যুদ্ধ চালায়, বা একটা বংশ আর একটা বংশ কি চাইবে? তাকে দখল করতে চাইবে, সাম্রাজ্য তার বিস্তার করতে চাইবে। এবং আহমেদনগর কি করে? এই বেরারকে 1574 সালে দখল করে। কে দখল করে? আহমেদনগর। সেকেন্ড যদি আসি আহমেদনগর কোন বংশ চলছিল? যেহেতু আহমেদনগরে শেষ করলাম, যদি বলি আহমেদনগরে কোন বংশ চলছিল? আহমেদনগরে চলছিল নিজাম শাহী বংশ। কোন বংশ? নিজাম শাহী বংশ। আহমেদনগরের প্রতিষ্ঠাতা কে করবে তাহলে? আহমেদ আলী। নিজাম শাহী বংশ হচ্ছে আহমেদনগরে রাজত্ব করছে, এবং আহমেদনগরকে দখল মানে কোন কে প্রতিষ্ঠা করলো আহমেদনগরের? সেটা হচ্ছে আমাদের আহমেদ আলী। তাহলে বেরার হচ্ছে প্রথম। বেরারকে দখল করলো কে? আহমেদনগর। আহমেদনগরে কোন বংশ চলছিল? নিজাম শাহ বংশ চলছিল, বা নিজাম শাহী বংশে। মালিক আহমেদ বা আহমেদ আলী কি করে? একে প্রতিষ্ঠা করে। এবং পরবর্তীকালে আহমেদনগরের কি সিচুয়েশন হয়? পরবর্তীকালে আহমেদনগরকে দখল করে কে? শাহজাহান। পুরোপুরি ভাবে আহমেদনগরকে দখল করে নেয় যখন মুঘল সাম্রাজ্যের কে আসবে? শাহজাহান। আকবর কিছুটা দখল করেছিল, কিন্তু টোটালি দখল করে কে? শাহজাহান। শাহজাহানকে কি করে? মুঘল সাম্রাজ্যের দখলে নিয়ে আসে। শাহজাহান মুঘল সাম্রাজ্যের দখলে নিয়ে আসে, মুঘলদের সাম্রাজ্যের আওতায় চলে যায়। তাহলে বেরার আর আহমেদনগরের শেষ দুটো রাজ্য আমরা যদি বলি, দুটো প্রদেশ, বেরার আর আহমেদনগর, তাহলে আমাদের শেষ। নেক্সট যদি বলি বিদার আর বিজাপুর, তাহলে বিদারের কোন বংশ ছিল? বিদারের বরিদ শাহী বংশ। কোন বংশ? বরিদ শাহ। বিদারের আমরা আলোচনা করছি কি? বিদার আর এখানে আমাদের বিজাপুর। তাহলে বিদারে ছিল বরিদ শাহী বংশ। বরিদ শাহী বংশের প্রতিষ্ঠাতাকে বরিদ শাহই হবে। বরিদ শাহীর বংশের প্রতিষ্ঠাতা কে হবে? বিদারে যখন বরিদ শাহী বংশ চলছে, তখন বিদারের প্রতিষ্ঠাতাকে আমির আলী বরিদ। এর প্রতিষ্ঠা কে ছিল? আমির আলী বরিদ। বিদারের প্রতিষ্ঠাতা আমির আলী বরিদ। এবং বিদারকে পরবর্তীকালে দখল করে কে? বিজাপুর। আমি কি বলছি? একটা রাজ্য আর একটা রাজ্যকে বা প্রদেশকে কি করছে? তার সাম্রাজ্য বিস্তারের জন্য দখল করছে। এবং 1619 সালে, 1619-এ বিজাপুর দখল করে কাকে? বিজাপুর দখল করে বরিদকে।
সরি বিদারকে। আমির আলী বরিদ ছিল এর প্রতিষ্ঠাতা। বিরাট বরিদশাহী বংশ, প্রতিষ্ঠাতাকে বরিদ, আমির আলী বরিদ। নেক্সট আসবো কি বিজাপুর। তাহলে বিজাপুরে কোন বংশ? তাহলে বিজাপুরে সেই সময় চলছে আমাদের আদিল শাহী সাম্রাজ্য। আমরা আগেই পড়েছি আদিল শাহী সাম্রাজ্য, আদিল শাহী সাম্রাজ্য, বা পরে গিয়ে পড়বো আদিল শাহী সাম্রাজ্য। এই আদিল শাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বা শ্রেষ্ঠ রাজা হিসেবে আমরা কাকে বলতে পারি? আদিল শাহকে। বিজাপুর বললেই আমাদের কার কথা মনে পড়ে? গোল গম্বুজের কথা মনে পড়ে, যে গোল গম্বুজ বিজাপুর। তাহলে গোল গম্বুজ বিজাপুরের প্রতিষ্ঠাতাকে আদিল শাহই আমরা জানি, বা বিজাপুরের আদিল শাহী সাম্রাজ্য, আদিল শাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আদিল শাহ, আদিল শাহের প্রতিষ্ঠা করে। এবং বিজাপুরকে পরবর্তীকালে 1686 বলছি 1686তে औरंगजेब মোগল সাম্রাজ্যের আওতায় নিয়ে চলে আসে। তাহলে আমাদের কি কি শেষ? চারটে প্রদেশ শেষ। প্রথমে আমরা শেষ করেছি কি বেরার, বেরারের পর কি বলেছি আহমেদনগর, আহমেদনগরের পর গেছে বিদার, বিদারের পর গেল কে বিজাপুর, পরে আছে কি আমাদের আর গোলকুন্ডা। তাহলে গোলকুন্ডায় সেই সময় কোন সাম্রাজ্য চলছে? কুতুব শাহ। গোলকুন্ডায় কোন সাম্রাজ্য চলছে? কুতুব শাহ সাম্রাজ্য। গোলকুন্ডা কুতুব শাহ। গোলকুন্ডায় চলছে কুতুব শাহ বংশ। কুতুব শাহ বংশের প্রতিষ্ঠাতাকে কুতুব শাহী চলছে, গোলকুন্ডায় চলছে কুতুব শাহী বংশ, প্রতিষ্ঠাতাকে কুতুব শাহ। এবং পরবর্তীকালে এই বংশেরই কে আছে? কুলি কুতুব শাহ, যে হায়দ্রাবাদের চারমিনার তৈরি করবে। যখন কুতুব শাহী বংশ পড়বো তখন বলবো এই বিষয়ে। তাহলে গোলকুন্ডায় কুতুব শাহী বংশ প্রতিষ্ঠাতা কে করছে? কুতুব শাহ। এবং 1687 খ্রিস্টাব্দে একেও কি করে औरंगजेब মোগল সাম্রাজ্যের আওতায় নিয়ে চলে আসে। এবং কি হয় বাহমনি সাম্রাজ্যের যে সমস্ত, বাহমনি সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর যে সমস্ত আঞ্চলিক শক্তি বা ছোট 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 প্রদেশের সৃষ্টি হয়েছিল সেগুলোও কি হয় পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের কিংবা নিজে নিজে দখল করার পরে তারা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এবং এখানে কি এসেছিল আমাদের একটা 1565 সালের তালিকোটার যুদ্ধ, হাম্পির পাশে তালিকোটা, এবং তালিকোটায় কি হয়েছিল? তালিকোটার যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে। বলেছিলাম 4টি মুসলিম বা মুসলমান সম্প্রদায়ের হয়েছিল, মুসলমান সাম্রাজ্যের হয়েছিল বা মুসলমান বংশের হয়েছিল। সেই বংশগুলো কারা কারা? তাহলে এখানে আমি 5টা বংশ বললাম, তার মধ্যে একটা বংশ আছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, বাদ বাকি 4টে বংশ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। একমাত্র বেরার এই যুদ্ধে অংশগ্রহণ করেনি 1565 তালিকোটার যুদ্ধে। বাদ বাকি যারা 4টে আমি বললাম, কি কি 4টে বলেছি? এক বিদার, কি বলেছি এটা? গোলকুন্ডা, আহমেদনগর আর বিজাপুর। এরা কি করে? 4জন অংশগ্রহণ করে। এবং তালিকোটার যুদ্ধ 1565 সালে যখন বিজয়নগর সাম্রাজ্য পরিচালনা কি হয়েছিল, হাম্পির পাশে তালিকোটা নামক জায়গায় এদের কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আশা করি বাহমানি সাম্রাজ্য বোঝা গেছে। আজকের ভিডিওতে বাহমানি সাম্রাজ্য পর্যন্তই থাক। পরের ভিডিওতে কি করাবো? ইলিয়াস শাহী বংশ এবং হুসেন শাহী বংশ সম্পর্কে একটু বলে দেবো। তাহলে যে দিল্লি সুলতানির প্রেক্ষাপটে যে সমস্ত আঞ্চলিক শক্তিগুলি উত্থান হচ্ছিল সেটা আমরা দক্ষিণ ভারত বলতে পারি, সেটা আমরা বাংলায় বলতে পারি, ইলিয়াস শাহী বংশ বাংলায় বলতে পারি। ঠিক আছে, এই সমস্ত সাম্রাজ্যগুলো বা প্রদেশগুলো যেখানে গড়ে উঠছিল সেগুলো সম্পর্কে তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে পরদিন ইলিয়াস শাহী বংশ করি। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক।